আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে টিভেন 24 নেটওয়ার্কের নিয়মিত আয়োজন। আমি নাজমুল আশরাফ। এই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলবো প্যালেস্টাইনকে ইউরোপের 3টি দেশের স্বীকৃতি দেওয়া নিয়ে। প্যালেস্টাইনকে পূর্ণাঙ্গ রাষ্ট্র বা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। আরও দুটি দেশ, ইউরোপিয়ান ইউনিয়নের আরও দুটি দেশ মাল্টা এবং স্লোভানিয়া বলছে তাদেরও স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা রয়েছে। বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়নের 27টি দেশের মধ্যে 7টি দেশ প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকার করে বা আগেই তারা স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে ইস্ট ব্লকের ইউ মেম্বার বুলগেরিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড সহ 5টি দেশ এবং সাইপ্রাস 1988 সালে প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। 2014 সালে স্বীকৃতি দেয় সুইডেন। প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়েছে সৌদি আরব এবং জর্ডান। আর যে 3টি দেশ স্বীকৃতি দিয়েছে তারা অন্যান্য দেশকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে এবং তারা আশা করছে যে অন্যরাও স্বীকৃতি দেবে। আয়ারল্যান্ড এবং নরওয়ে থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইসরায়েল এই স্বীকৃতির প্রতিবাদে, এবং এই স্বীকৃতির প্রতিক্রিয়া দিয়েছে আমেরিকা, ইসরায়েল, আরও অনেক দেশ। আরেকটু তথ্য জানিয়ে নেই, জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের মধ্যে 142টি দেশই প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকার করে থাকে। এর মধ্যে রাশিয়া, চায়না, ইন্ডিয়া, মেক্সিকো, সাউথ আফ্রিকা রয়েছে। বিপরীতে আমেরিকা, ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, অস্ট্রেলিয়া, সাউথ কোরিয়া এসব রাষ্ট্র প্যালেস্টাইনকে স্বাধীন দেশ হিসেবে রাষ্ট্র হিসেবে স্বীকার করে না। চলতি মাসেই জাতিসংঘের সাধারণ পরিষদে 143টি দেশ প্যালেস্টাইনকে পূর্ণাঙ্গ সদস্য, তার মানে পূর্ণাঙ্গ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে তার জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য হতে পারে, তার পক্ষে ভোট দেয়। কিন্তু এই প্রস্তাবটি যখন নিরাপত্তা পরিষদে যায় সেখানে আমেরিকা ভিটো দিয়েছে। আমেরিকা ভিটোর কারণে তারা পূর্ণাঙ্গ রাষ্ট্র বা সদস্য হিসেবে জাতিসংঘে স্বীকৃতি পায় নাই। এই যে 3টি দেশ প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে, যেটি কার্যকর হবে 28 মে, এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। তারা বলছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন যে এটা নাকি সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা। তাদের প্রেসিডেন্ট, তাদের সরকারের মুখপাত্র একই রকম প্রতিক্রিয়া জানিয়েছে। আর হোয়াইট হাউস জানিয়েছে যে প্রেসিডেন্ট বাইডেন এরকম একতরফা স্বীকৃতির বিরোধিতা করছেন, তিনি একতরফা স্বীকৃতি চান না। তাহলে সবাই মিলে কি স্বীকৃতি দেওয়ার কোনো বাস্তবতা আছে বা তারা তৈরি করেছে বা করতে পেরেছে? তারা বলছে, হোয়াইট হাউস বলছে প্রেসিডেন্টের বরাত দিয়ে, সেটি হচ্ছে যে আমেরিকা দ্বিরাষ্ট্রনীতি চায়, দ্বিরাষ্ট্র সমাধানের মাধ্যমে এই প্যালেস্টাইন এবং ইসরায়েলের অধিকার নিশ্চিত করতে চায়। এই দ্বিরাষ্ট্রনীতি, দ্বিরাষ্ট্র সমাধান, দ্বিরাষ্ট্র পলিসি নিয়ে আমরা বহু বছর ধরে কথা শুনছি, এর কোনো বাস্তবায়নের আগামাথা নাই। এবং এখন পর্যন্ত প্যালেস্টাইন এই দ্বিরাষ্ট্রনীতিকেই সমর্থন করে না। তাহলে কিভাবে প্যালেস্টাইনের সত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্র হিসেবে তার স্বীকৃতি কিভাবে নিশ্চিত হবে? আরেকটু জানিয়ে রাখি, কানাডা আমেরিকার অন্যতম মিত্র এবং প্রতিবেশী। কানাডার প্রধানমন্ত্রী এবং কানাডার সংশ্লিষ্ট মন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল যে এই 3 দেশের স্বীকৃতির ব্যাপারে তাদের প্রতিক্রিয়া কী এবং তারাও স্বীকৃতি দেবে কিনা। আমেরিকার মতোই ট্রুডো বলেছেন যে তারা দ্বিরাষ্ট্রনীতিতে বিশ্বাস করেন এবং তার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান চান। এই বিষয় নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করব। আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ডক্টর শফিকুর রহমান, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ জার্নালিজম এবং কমিউনিকেশন, সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটি। প্রফেসর শফিকুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমাদের আরও একজন সম্মানিত অতিথি জনাব শেখ আল মামুন, তিনি শিক্ষাবিদ এবং রাজনীতি বিশ্লেষক এবং মামুন টিউটোরিয়ালের সিইও। জনাব মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি প্রফেসর শফিকুর রহমান আপনাকে দিয়ে শুরু করব। এই 3 দেশের স্বীকৃতি এবং বিভিন্ন দেশের প্রতিক্রিয়া এবং সঙ্গত কারণে যেটি বলা হয়নি যে প্যালেস্টাইন এটাকে স্বাগত জানিয়েছে এবং তারা আশা করছে যে অন্যান্য দেশও তাদেরকে স্বীকার করবে। এবং খুবই গুরুত্বপূর্ণ প্যালেস্টাইনের প্রতিক্রিয়া, তারা বলছে যে মধ্যপ্রাচ্যে শান্তি নিশ্চিত করার একমাত্র উপায় হচ্ছে দ্বিরাষ্ট্রনীতি। দ্বিরাষ্ট্রনীতির ব্যাপারে কারো বিরোধ নাই ইসরায়েল ছাড়া। আমেরিকা, কানাডা বা তার মিত্ররা এসব কথা বহু বছর বলে আসছে, এখনও বলছে। কিন্তু এটা বলে কি আসলে প্যালেস্টাইনের অধিকার, তার রাষ্ট্রের স্বীকৃতি এবং অন্য যা কিছু এখন যুদ্ধকেন্দ্রিক হচ্ছে সেগুলো কি নিশ্চিত করতে পারছে আমেরিকা বা তার মিত্ররা? আমার প্রথম প্রশ্ন প্রফেসর শফিকুর রহমান আপনার কাছে, এই 3 দেশের স্বীকৃতি, আরও 2 দেশের স্বীকৃতি দেওয়ার ঘোষণা এবং আরও অনেক দেশের নমনীয় অবস্থান আছে, এটা কি
আমেরিকা এবং তার পশ্চিমা মিত্রদের মধ্যে বিভক্তি তৈরি করছে, আমেরিকাকে দুর্বল করছে, বা মিত্ররা আমেরিকার বিপক্ষে অবস্থান নিচ্ছে? একেবারে বিভক্ত না করলেও পাবলিক ওপিনিয়নে যে এনভায়রনমেন্ট আমরা দেখি, এবং যুদ্ধের সময় একটা হচ্ছে যুদ্ধের দুটো তিনটে পার্ট আছে। একটা হচ্ছে যে যুদ্ধের ভেতরে মারামারিতে কারা অংশ নিচ্ছে, কতজন মারা যাচ্ছে, কে জিতছে, যেমন ইউক্রেনে কে জিতছে আমরা বলতে পারি না, প্যালেস্টাইনে কে জিতছে আমরা বলতে পারি না। এখন এইসব সিচুয়েশনে এটা ছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে যে পাবলিক ওপিনিয়ন, সাধারণ লোক সারা বিশ্বে কিভাবে দেখছে যুদ্ধকে এবং কিভাবে তারা মনে করছে যে এটা কোনটা ভুল কোনটা অন্যায়। যুদ্ধ মানেই হচ্ছে একটা অন্যায়ের পক্ষে অথবা অন্যায়ের বিরুদ্ধে একটা কিছু করা। সাধারণত অন্যায়ের বিরুদ্ধে করার জন্য একটা যুদ্ধ করতে অনেকে যায়, কিন্তু আমরা অন্য অন্য সময় দেখি যে যুদ্ধের ইতিহাস যদি দেখি, অনেকে নিজেদের স্বার্থে নিজেদের প্রয়োজনে তারা যুদ্ধ টিকিয়ে রাখে, বাঁচিয়ে রাখে। এখন এই যে রিকগনিশন যেটা হচ্ছে বা হয়েছে, এটা আমরা দেখতে পেয়েছি এই যে 7 মাস 8 মাসের যুদ্ধ চলছে। এই যুদ্ধে প্যালেস্টাইনের এর আগে যেমন একটা মানে যুদ্ধ ছিল না, কিন্তু একটা কনফ্লিক্টিং বড় রকম সিচুয়েশন ছিল, কিন্তু তার মধ্যেও প্যালেস্টাইনের গাজা এবং প্যালেস্টাইন দুই অংশই প্যালেস্টাইনের কিছুটা উন্নতির দিকে যাচ্ছিল। আপনারা হাই রেজগুলো দেখেছেন, কলকারখানা, হসপিটাল, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, স্কুল কলেজ ডেভেলপমেন্ট হচ্ছিল। কিন্তু এই যে এখন যুদ্ধ এসছে, এটার পক্ষে কে যাবে কে যাবে না, কোথায় এসছে, এবং এখন প্যালেস্টাইনের পক্ষে যদি ইসরায়েল এত বড় রকম ভাবে আক্রমণ না করত, এত মহিলা এবং শিশুকে না মারত, এত মানে ডিরেক্টলি তাদেরকে 3 বার 4 বার, অনেকে 11 বার ডিপ্লেসমেন্ট হয়েছে। তাই এই যে হওয়ার, বিভিন্ন ফ্যামিলির কথা বলছি আমি, এই যে লক্ষ লক্ষ লোকের 2.5 মিলিয়ন লোকের যে ডিসলোকেশন হওয়ার এবং তাদের যে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ইসরায়েলের বর্বরতা চরম পর্যায়ে পৌঁছার কারণেই তাদের পক্ষে বিশ্বের সমর্থন বাড়ছে, তার সমর্থন পাচ্ছে এবং এটা কিছুটা এগিয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে যে এই যুদ্ধে এটা কি হামাস বা প্যালেস্টাইনের একটা বিজয়, আমেরিকা এবং ইসরায়েলের কি একটা পরাজয় এই ঘটনাটি এবং আরো যা ঘটতে যাচ্ছে? দুটো একটাও পরিষ্কারভাবে আমরা হ্যাঁ বলবো না, কারণ এটা প্যালেস্টাইনের যে বিজয়, হ্যাঁ টেম্পোরারিলি এবং পাবলিক রিলেশন ফিল্ডে এবং মানুষের মতামতের পক্ষে কিছুটা বিজয়ের নিশ্চয়ই বলা যাবে, কিন্তু ইসরায়েলকে যে তাদের যে ইগো ছিল, ইসরায়েলের যে শক্তি সারা পৃথিবীতে, সেই শক্তি যে ভেঙে দিতে পেরেছে, সেই শক্তি সম্পর্কে যে তাদের যে ইগো মানে এই যে প্রাইডটা ছিল, এই প্রাইডটা নাই যে এখন, এটা পরিষ্কারভাবে ইসরায়েলের বিপক্ষে যাচ্ছে এবং ইসরায়েলের সাধারণ লোকও তাদের নিজেদের দেশের বিরুদ্ধে, নিজেদের সরকারের বিরুদ্ধে চলে যাচ্ছে। কাজে এই যে রিকগনিশন একটার পর একটা হচ্ছে, এটা একটা পজিটিভ থিং, এবং কিন্তু এটা ফল কতদূর যাবে, কোথায় গিয়ে সেই ফলাফল নিয়ে নিশ্চয়ই বলার সময় এখনো আসেনি। মামুন ভাই, আপনার কাছে জানতে চাই, এই যে ধরেন যুদ্ধ নিয়ে একটা বিভক্তি গোটা বিশ্বে আছে, এই স্বীকৃতি নিয়ে আবার জিনিসটা স্পষ্ট হচ্ছে, এবং গোটা পশ্চিমা বিশ্ব, পশ্চিমা শক্তি আমেরিকা এবং তার মিত্রদের মধ্যেই এই বিভক্তিগুলো আমরা দেখছি। তার মধ্য দিয়ে এমনিতে তো ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে একরকমের নতুন মেরুকরণ আমরা দেখেছি, এখন গাজা যুদ্ধকে নিয়ে আবার সেটা হচ্ছে, তার ফলাফল হিসেবে এই স্বীকৃতির বিষয়গুলো আসছে। তার মানে হচ্ছে যে আমেরিকা, ইউরোপ, বিপরীতে চায়না, রাশিয়া, মোটা দাগে এই যে দুপক্ষের আপনার তৎপরতা, প্রতিপক্ষ হওয়া, গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করা এবং নতুন মেরুকরণ, তার মধ্য দিয়ে আবার নতুন কোনো সংকট যুদ্ধ হয় কিনা অনেক রকমের আশঙ্কা আছে। এই ঘটনা কি সেই বিষয়গুলোকে আরো এগিয়ে দিচ্ছে কিনা, এই স্বীকৃতির বিষয়গুলো, স্বীকৃতি নিয়ে যে বিরোধগুলো? Well, thank you. But look, আপনি প্রিভিয়াসলি বলছেন যে ইস্টার্ন ব্লক অফ দ্য ইউরোপিয়ান ইউনিয়নের অনেকগুলো দেশই প্রিভিয়াসলি তাকে প্যালেস্টাইনকে তারা স্বীকৃতি দিচ্ছে রাষ্ট্র হিসাবে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ওয়েস্টার্ন ব্লকে, যেটা আপনি বলেন যে স্পেন ইজ দ্য এক্সট্রিম ওয়েস্ট, পশ্চিম ইউরোপের, হ্যাঁ পশ্চিম ইউরোপের, আপনি আয়ারল্যান্ড, কিন্তু পূর্ব ইউরোপের
সমর্থনগুলো তো আগে থেকেই ছিল আর অনেক দেশ। জি, সো this is a significant improvement. People are sick and tired of this division. আমরা জানি since 1939 they want to divide this country into a Jewish state and Arab state. It's going on and on and on. People want this solution. আপনি এখন সারা পৃথিবীতে যদি জরিপ করেন, majority of the people like to see the Palestine as a state. People don't like to see যে ইসরায়েলের এভাবে মরুক, প্যালেস্টাইনটা যেভাবে সাফারিং হচ্ছে। আপনি দেখবেন যে যুদ্ধের পরে দিস ইজ ওয়ান অফ দ্য বারবারিক অ্যাক্ট ইন দ্য 21st সেঞ্চুরিতে হয়েছে, যেটা অকল্পনীয়। যে হিটলার যেটা করে গেছে তাকেও আমার মানে হার মানাবে বলে মনে হয়, তার কারণ এটা ইনডিসক্রিমিনেটলি, স্পেশালি বাচ্চা এবং আমরা জানি যে ওমেনদেরকে মারা হচ্ছে, এবং তাদের যে ইনহিউম্যান সিচুয়েশন সেটা মাত্র সেখানে কেউ নেই দেখার, সেখানে কোনো রিপোর্টার নেই, সেখানে আল জাজিরাকে বের করে দেয়, সেখানে অ্যাসোসিয়েটেড প্রেসকে বের করে দেওয়া হয়েছে। বাট আমরা যখন ঘরের দিকে তাকাই, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা রাইট নাও 50% ওভারঅল পিপল ওয়ান্টস টু সি প্যালেস্টাইন অ্যাজ এ স্টেট। এবং আপনি যদি স্টেট পার্টি ওয়াইজ যদি ডিভাইশন দেখেন, 70% অফ দ্য ডেমোক্র্যাট they like to see Palestine as a state. It's beneficial for this country, for the Palestinian people and the Israeli people. Only the extreme Netanyahu এবং তার যে রাইট উইং পার্টি, they don't like to see the party. এবং এটা আমরা জানি যে বছরের পর বছর, বছরের পর বছর, তো তার সঙ্গে কথা বলা যাবে না, তার সঙ্গে টেরোরিস্ট, he is not he is a fundamental, he is this PLO থেকে শুরু করে, they have been doing this game over and over, and at the same time what they're doing, they are taking over the land, they're taking over the livelihood. এখানে বাংলাদেশের সেই বাদরের ভাগের মতনই মনে হচ্ছে যে গ্রাজুয়ালি তারা সমস্ত দেশকে, দিস ইজ নট রাইট। এবং আমেরিকান পিপুলটা বুঝতে পারতেছে, সারা পৃথিবীর লোক অলরেডি বুঝতে পেরেছে, এবং তার এগেনস্ট দে আর টেকিং স্ট্যান্ড এগেনস্ট দিস কাইন্ড অফ থিংস। দ্য নো, এনাফ ইজ এনাফ, we need to see a Palestinian state, and you must sit down and negotiate based on the 1967 border. I know 1967 এর আগে যদি আপনি দেখেন, সেখানে ওয়েস্ট ব্যাংক as part of Jordan বলেন বা Gaza as part of the Egypt, the 6 days war, they lost it. Now Israel occupied this. Once you occupy it, yes, take part of the Israeli country. You don't want that. Why don't you want that? Take as a part of your country and treat them as a normal human being. You're not doing this in 67. Now this is 1924. Let me finish in a few seconds. So Western bloc look, they want to see, I don't see any kind of the আপনি যেভাবে বলতেছেন হ্যাঁ রাশিয়ান এবং চাইনিজ ব্লকে, no, I don't see anything like that. Russian Chinese bloc, the American people, the Western bloc, the Asian people, South American people, everybody like to see as a Palestine state, as a peaceful two country, Israel and Palestine living side by side peacefully with security. এখানে আমরা জানি যে গত পরশুদিন সৌদি আরবে বলছে, look, if you recognize Palestine, I'll give you the security, I'll invest Gaza, I'll make Gaza as a beautiful country. They don't need to go attack you. They will have plenty of food and the work and the activities, so they could be integrated to the 21st century. This is the whole world like to see. জি, ধন্যবাদ মামুন ভাই। একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে আমরা এই আলোচনা চালিয়ে যাব। আশা করছি ফিরে এসে আপনাদেরকে সাথে পাবো যারা অনুষ্ঠান দেখছেন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আজ আমরা কথা বলছি প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে আয়ারল্যান্ড, স্পেন এবং নরওয়ে। আরও দুটি ইউরোপের দেশ স্লোভেনিয়া এবং মাল্টাও একই সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে, তারা পরিকল্পনা করছে। সেই বিষয়টি নিয়ে কথা বলছি। আমাদের সাথে আছেন ডক্টর শফিকুর রহমান এবং জনাব শেখ আল মামুন। ডক্টর শফিকুর রহমান, আপনার কাছ থেকে আমি ছোট করে জানতে চাইব, এই 3 দেশের স্বীকৃতি, আরও 2 দেশের স্বীকৃতির ঘোষণা এবং আরও অনেকের সম্ভাবনা, এতে করে প্যালেস্টাইনের কি লাভ হচ্ছে, ইসরায়েলের কি ক্ষতি হচ্ছে? লাভ যেটা হচ্ছে সেটা হলো সারা বিশ্বে যে মতামত, একটা জনমত তৈরি হয়েছিল, এই জনমত তৈরি হয়েছিল, কিন্তু এটা এখন সংখ্যায় নাম্বারে বাড়ছে। কিন্তু আসলে যে কতটুকু পাওয়ারফুল, এখানে একটা ব্যালেন্স পাওয়ার ব্যালেন্সের ব্যাপার আছে। এই রাষ্ট্রগুলোর শক্তি কিন্তু অনেক বেশি না জাতিসংঘে ছাড়া।
জাতিসংঘে ভোট দেওয়ার জন্য তাদের একটা ভোট রয়েছে। এরা কেউ সিকিউরিটি কাউন্সিলের মেম্বার না, এরা কোনো বড় রকম সিদ্ধান্ত নিতে গিয়ে যে একটা সাহায্য করতে পারবে এমন কোনো দুরাষ্ট্র হতে পারবে, প্যালেস্টাইন স্বাধীন হতে পারবে এমন কোনো সম্ভাবনা এখানে আমরা দেখি না। যদি সাথে সাথে রাশিয়া অথবা চায়না বা ব্রাজিল বা ইন্ডিয়া এরা যদি এগিয়ে আসতো, বা সিকিউরিটি কাউন্সিলের অন্য অন্য মেম্বাররা যদি কেউ এগিয়ে আসতো, তাহলে হয়তো একটা সম্ভাবনা এটা থাকতো। তো এটা আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে ইটস এ গুড থিং। সাধারণ মানুষের সারা পৃথিবীতে যে সুন্দর ন্যায় এবং অন্যায়ের বিরুদ্ধে যে কথা বলার যে প্রচেষ্টা, যেটা আগে অনেক অনেক বেশি ছিল, এখন অনেক আস্তে আস্তে কমে যাচ্ছে। এই যে কমে যাওয়ার বিরুদ্ধেও যে 3টি দেশ তারা এগিয়ে এসছে এবং আরো কটি দেশ এগিয়ে আসছে যে ন্যায়ের পক্ষে কথা বলার জন্য, সুন্দরের পক্ষে কথা বলার জন্য। এটা হচ্ছে প্যালেস্টাইনের অর্জন বা লাভ। ক্ষতি কতটা হলো ইসরায়েলের বা তার মিত্রদের? ইসরায়েলের ক্ষতি অনেকটা হয়েছে, বিশেষ করে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে আমরা যেটা দেখেছি, একটা বড় রকম মতামত ছাড়াও ইসরায়েলের প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে এবং তাদের ডিফেন্স মিনিস্টারের বিরুদ্ধে তারা গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছে, অ্যারেস্ট করার ওয়ারেন্ট ইস্যু করার চেষ্টা করছে, রিকোয়েস্ট করেছে। করিম খান যে সবচেয়ে বড় প্রসিকিউটর ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের, সে চেষ্টা করেছে এবং করছে। এটা হয়তো সম্ভাবনা হতেও পারে। একই দিকে আমরা দেখছি যে আমেরিকা এবং আমেরিকার কংগ্রেস, ওই যারা জাজ এই পক্ষে অ্যারেস্ট করার পক্ষে মতামত দিয়েছে বা দিচ্ছে, তাদের বিরুদ্ধে আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স এরা অ্যাকশন নেওয়ার জন্য এগিয়ে আসছে। এই যে একটা ডিবেট চলছে যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এবং ইস্টার্ন ওয়ার্ল্ডের মধ্যে, যে এর ভেতরে প্যালেস্টাইন মধ্যে পড়েছে, এখন কোন দিকে যাবে, কি করবে, এটা আমাদের দেখতে হবে। তবে এটা ইসরায়েলের একটা বড় রকম ক্ষতি এবং প্যালেস্টাইনের জন্য একটা বড় রকম মানে অ্যাডেড কোয়ালিফিকেশন আমি বলবো। আমি একটু মামুন ভাইয়ের কাছে ফিরতে চাই। আইসিসির অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়েও আমরা দেখলাম আমেরিকা তীব্র বিরোধিতা করেছে, আমেরিকার সাথে আর অনেকে যারা ইসরায়েলের পক্ষ নিয়েছে বলা যায়। আবার এই স্বীকৃতি দেয়া নিয়েও ঠিক একই অবস্থা। তার মানে ইসরায়েলের উপর যে চাপটা তৈরি হয়েছিল বিশ্বজুড়ে এবং অনেকটা আমেরিকার দিক থেকে, আমেরিকার ভেতরকার আন্দোলনের কারণে, এখন এই আইসিসির অ্যারেস্ট ওয়ারেন্ট এবং 3 দেশের স্বীকৃতির ব্যাপারে আমেরিকা যেভাবে আবার ইসরায়েলের পক্ষ নিচ্ছে বা অকুণ্ঠ সমর্থন জানাচ্ছে বা ইসরায়েলের মতোই প্রতিবাদ বিরোধিতা করছে, সেখানে কি আমেরিকার প্রভাব এই যুদ্ধ বন্ধ করা, শান্তি আনা, দ্বিরাষ্ট্র সমাধান যাই বলি না কেন, জিম্মি মুক্তি, হ্যানত্যান, এই জায়গাগুলোতে কি আমেরিকা দুর্বল হয়ে গেল, পিছিয়ে গেল, ইসরায়েল আরো বেশি শক্তিশালী হলো এই অন্যায় যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য? No, not at all. এখন দেখেন যে ইসরায়েলের প্রাইম মিনিস্টার, দিস দ্য ফার্স্ট টাইম আইসিসি তাদেরকে ওয়ারেন্ট ইস্যু করবে এবং এটা নিয়ে যথেষ্ট তাদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তার কারণ এটা যদি এক্সিকিউট হয়, তখন তাদের যে 120+ যে মেম্বার আছে, তাদের যেসব দেশে ইসরায়েলি প্রাইম মিনিস্টার নেতানিয়াহু এবং তার ডিফেন্স সেক্রেটারি যেতে পারবেন, এবং তারা যদি যায়, দে কুড বি অ্যারেস্টেড। সো দিস ইজ এ হিউজ ডিল ফর দেম। এবং এটার জন্য আমরা জানি ইউএস কংগ্রেস অলরেডি 2 পার্টির থেকেই বাইপার্টিসান কোয়ালিশনের মাধ্যমে তারা একটা পাস করতে যাচ্ছে। বাট দ্য ফ্যাক্ট ইজ আমেরিকান পিপল দেখতেছে এট দ্য সেম টাইম যে লুক, যখন রাশিয়ার প্রতিনিধি গেছে তুমি আইসিসি ওয়ারেন্ট ইস্যু করলো, তখন ইউ ডিডন্ট সে এনিথিং, রাইট? And now Israel against বলছে you're trying to defend. Why not? You believe, America always believe in the ন্যায় বিচারের কথা বলেন, কিন্তু তারা তো রাশিয়া আর ইসরায়েলকে এক মনে করে না, পুতিন আর নেতানিয়াহুকে এক মনে করে না। But the international law, the Geneva Convention, they respect it, right? America always talk about this. We always go to the people who are suffering. এখানে আইসিসি একটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট দ্যাট ইনভলভ উইথ মেনি কান্ট্রিজ, তাদের জাজ সেখানে পাঠানো হয়েছে। দে আর ভেরি কোয়ালিফাইড পিপল, এবং তারা যদি ফাইন্ড করে যে দে কমিটেড ক্রাইম, আমরা জানি আলসিফা হসপিটালের ইয়ার্ডে 7টা গণকবর পাওয়া গেছে। সো দে শুড গো অ্যান্ড ইনভেস্টিগেট দিস থিংস। এই যে 7টা গণকবর কিভাবে হলো, কেন হলো, সেখানে পৃথিবীর কোনো হিস্ট্রিতে দেখা যায়নি যে হসপিটালকে ডিস্ট্রয় করা হয়েছে, হসপিটালে বম্বিং করা হয়েছে, হসপিটাল থেকে পেশেন্টদেরকে ধরে এনে তাদেরকে গণকবরে ঢোকানো হয়েছে। দিস ইজ কমপ্লিটলি আনএক্সেপ্টেবল। এইটার কারণে এখন যদি আমরা জানি যে আমেরিকান সোসাইটি এখন দে আর বিন বট বাই সার্টেন গ্রুপ অফ পিপল, তারা দে কন্ট্রোল দ্য মিডিয়া, দে কন্ট্রোল দ্য ফাইন্যান্স, দে কন্ট্রোল দ্য পলিটিক্যাল অ্যাপারেটাস, এবং
সেখানে বাইডেনকে ফোর্স করতেছে এটাকে তাদেরকে ডিফেন্ড করার জন্য। এবং আমরা জানি যে দুই পার্টি দে রিসিভ সো মাচ মানি, মিলিয়ন্স অফ ডলার। এটা আমরা জানি যে আমাদের এই নেইবারিং ডিস্ট্রিক্টে জামাল বোমান, সে যখন প্যালেস্টাইনের পক্ষে কথা বলছে, তাকে সরানোর জন্য তাকে $200 মিলিয়ন স্পেন্ড করবে। প্রিভিয়াস হিস্ট্রি থেকে দেখা গেছে হোয়াই ইজ দ্যাট, হোয়াই ইসরায়েল হ্যাজ টু বি ট্রিটেড ইউনিকলি, দে আর কন্টিনিউয়াসলি ভায়োলেটিং দ্য ইন্টারন্যাশনাল নর্ম অ্যান্ড দ্য রুলস। এবং তার জন্য যদি আইসিসি তাদের এগেইনস্টে কেস আনে, অবশ্যই উই শুড বি রেসপেক্টফুল। এবং আমরা জানি যে অনেক কংগ্রেস পারসন আইসিসির এই ওয়ারেন্ট কার্যকর করার সম্ভাবনা কতখানি আমরা জানি না, কিন্তু আমেরিকা স্যাংশন দেওয়ার পরিকল্পনাও করছে। Well, yeah, definitely. I heard about this. I read about this. ICC যদি সেটা করে, যে এখন আমেরিকা, this is going to be huge case, যে আমেরিকার আমরা জানি যে কুলনি ফ্যামিলি বা অন্যান্য যারা আছে আমেরিকার সিটিজেন বা আমেরিকার সঙ্গে রিলেটেড, তারা তাদের এগেইনস্টে যদি নিষেধাজ্ঞা দেয় বা তাদের ফাইন্যান্সিয়াল অ্যাসেটগুলোকে ব্লক করা হয় বা ট্রান্সফার করতে না দেয়, then let's see. I know the Congress is the highest authority to control somebody, but this is unfair. This is injustice. The law should go their own way and find the real truth. নিশ্চয়ই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে কিন্তু 6 জন আমেরিকান জাজ রয়েছে, আমেরিকান সিটিজেনও রয়েছে কিন্তু ওর ভেতরে। তাদের যদি স্যাংশন দেয়, তাদেরকেও স্যাংশন দিতে হবে জাজদের, যে তারা আমেরিকা থাকতে পারবে না, নিজেদের লোকের বিরুদ্ধে। একটা কনফিউজিং সিচুয়েশন তৈরি হবে। এখানে প্রফেসর শওকত, আমার জানার বিষয় হচ্ছে যে এটা আমরা জানি, আমি ব্যাখ্যাটা চাই, যে যখন পুতিনের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে আইসিসি, তখন আইসিসি খুব ভালো এবং ন্যায় বিচার করে তারা, এবং তাদের সমর্থন নিয়ে, পক্ষ নিয়ে পারলে পুতিনকে ধরে নিয়ে আসে। যখন এই একই আইসিসি নেতানিয়াহুর ব্যাপারে বা হামাস নেতাদের ব্যাপারে করলো, তখন আইসিসি কিছুই না, একদম ভুয়া, পারলে এটাকে নষ্ট করে দেয়। এই দ্বিমুখী নীতি, দ্বিচারিতা আমেরিকা সব ক্ষেত্রেই আছে, শুধুমাত্র ইসরায়েলকে রক্ষা করার জন্য সেটি হয়তো অনেক বেশি এক্সপোজ বা প্রকাশিত হচ্ছে। এখানে কি তাদের কোনো যুক্তি আছে যে ইসরায়েল আর রাশিয়া এক না, পুতিন এবং নেতানিয়াহু এক না? এই যে তারা পার্থক্য করার চেষ্টা করেছে, এখানে আসলে কতটা বাস্তবতা আছে এই পার্থক্য করার? এটার একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যে ডেমোক্রেসি, একটা ফ্রি সোসাইটি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের, এবং ইসরায়েলের সাথে যে সম্পর্ক, এবং ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যে বিভিন্ন রকম সাহায্য, এবং জুরা যেভাবে আমেরিকান ইকোনমি এবং ওয়েস্টার্ন ইকোনমিকে ম্যানেজ করে, কন্ট্রোল করে, তাদের যে একটা স্বাধীনতা, তারা কিন্তু মাইনরিটি সারা পৃথিবীতে। আমেরিকার ভেতরে মাইনরিটি, অন্য জায়গায় এই মাইনরিটি থাকা সত্ত্বেও তারা যে অর্থনীতিতে এবং রাজনীতিতে এবং অন্য জায়গায় যে ভূমিকা পালন করছে, সেটাকে প্রোটেক্ট করার জন্য এবং ডেমোক্রেসিকে, গণতন্ত্রকে সাপোর্ট করার জন্য যে প্রচেষ্টা, সেটাই সাপোর্ট করার জন্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের একটা ইনিশিয়েটিভ রয়েছে বলে আমার মনে হয়। জি মামুন ভাই, যেটা প্রফেসর শওকত বলছিলেন, যে তারা মাইনরিটি হওয়া সত্ত্বেও গোটা বিশ্বে এবং গোটা আমেরিকাতে তাদের প্রভাব বেশি, কারণ তাদের আর্থিক শক্তি অনেক বেশি। তার মানে আপনার গণতন্ত্র, মানবাধিকার, ন্যায় বিচার, মানবতাবোধ, যা কিছু আমরা বলি ভালো ভালো ভালো, সব কিছুই কি শুধু অর্থের কাছেই হেরে যায়? Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. Well, look, I have a dispute with the Ganatantra যেটা বলতেছে, Israel is a গণতান্ত্রিক society. According to democratic society, democracy যেটা বলা হয়, এটা they want to have the Jewish people in that state. By definition, you're discriminating with the other race, other people. So it's not a free society. You are only having a country with their own. সারা পৃথিবীতে কোথায় আছে? আমেরিকা, we have a diverse country. We have all religion background, all ethnicity. We have a freedom of speech. But Israeli আছে? No. If you talk about the government, they're going to put in the jail. So what is the democracy? Even আমরা জানি যে ইসরায়েলের সুপ্রিম কোর্টে তাদের যে ডিসিশনটাকে ব্লক করার জন্য নেতানিয়াহু কিভাবে কাজ করে যাচ্ছে, তার পার্টির থেকে এমন ল পাস করছে, they don't have anything to say, এবং তার জন্য আমরা দেখতেছি কয়েক মাসের পর মাস প্রোটেস্ট হয়েছে। So that's not a free society যেটা আমরা কম্পেয়ার করি with the Western society বা democratic society. No, they are continuously violating the human rights. তারা continuously going to people's home, destroying. ক্রেডিট দেওয়া হয় তারা মধ্যপ্রাচ্যে একমাত্র ডেমোক্রেটিক কান্ট্রি, সেই ক্রেডিট তো তারা নেয় সব সময়। No, that's not a fair and free democratic society. Yes, we have the media, we have a big mouth, we have a big loudspeaker,
they could say whatever they want. But if you go to the real people, real analytical people, they will say that this is not fair. আপনি দেখেন যে একজন লোক যখন গণহত্যার জন্য তাকে যখন ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, তখন আমেরিকান টিভিতে তাকে লাইভ ব্রডকাস্ট করা হচ্ছে, তার ইন্টারভিউ নেওয়া হচ্ছে প্রত্যেকটা টিভিতে। এটা কি পৃথিবীর কোথাও দেখছেন? নো। যখন হিটলার কন্টিনিউয়াসলি মানুষকে মারতেছিল, তখন কি তাকে ব্রডকাস্ট? নো। এটা ইজ এ ডিফারেন্ট টাইম। আপনি যেটা বলতেছেন যে ডেফিনেটলি যে দে কন্ট্রোল দ্য মিডিয়া, দে কন্ট্রোল দ্য এনবিসি, সিবিএস, সিএনএন, ইভেন আপনি যখন পাবলিক রেডিওর কথা বলেন, যে আমি যখন সকালবেলা এনপিআর শুনি, দে ডাম্প সো মাচ মানি, তাদের সমস্ত প্রডিউসাররা, তাদের সমস্ত জার্নালিস্টরা অনলি টক অ্যাবাউট দ্য রাইট অফ দ্য ইসরায়েল, যে সেখানে তাদের সুইমিং পুল আছে, দে আর গেটিং দ্য প্লেন্টি অফ ওয়াটার, দে আর হ্যাভিং এনজয়েবল টাইম, কিন্তু অ্যাট দ্য সেম টাইম, অ্যাট দ্য সেম ল্যান্ড, how the Palestinians suffering? They don't have anything. This is their land. This is they've been living there for centuries, hundreds of years, since I don't know, for thousands of years. So এটা তারা না বলে এখন biblical 5000 years আগেও যেটা হয়েছিল সেখানে মোসেস যেখানে গেছিল সেটার জন্য তাকে এখন this is we are doing a ধর্মযুদ্ধ and we are mixing up with the democracy, the or with the religion. জি, প্রফেসর শফিকুর রহমান, যেই আন্দোলন বিক্ষোভ সাধারণ মানুষের পক্ষ থেকে সারা দেশে, সারা বিশ্বে হচ্ছে, বিভিন্ন দেশে হচ্ছে, আমেরিকা তো বিস্তৃতভাবে হচ্ছে, ইউরোপের দেশে দেশে হচ্ছে, এই 3 দেশের স্বীকৃতি, আরও 2 দেশের স্বীকৃতির ঘোষণা কি সাধারণ মানুষের এই ক্ষোভ বিক্ষোভ বা আন্দোলনটাকে কি আরও একটু চাঙ্গা করবে? আরও চাঙ্গা করবে, আরও এগিয়ে যাবে। মানে এতে কোনো সন্দেহ নেই যে পাবলিক ওপিনিয়ন, যেটা আমি বলছি যে সারা বিশ্বের জনমত ইসরায়েলের পক্ষে। শুধু তাই না, এবং এটা বাড়ছে, কিন্তু এটার অর্থনৈতিক, এটা রাজনৈতিক, এটা যুদ্ধের ভেতরে কোথায় গিয়ে দাঁড়াবে, তার ইম্প্যাক্ট কতটুকু, সেটা আমরা পরিষ্কারভাবে এখনো কোনো কিছু দেখতে পাচ্ছি না। যে যুদ্ধটা কমবে বা সিজফায়ার হবে, সিজফায়ার হওয়ার কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, তারপরে আবার পিছিয়ে যাচ্ছে, আবার এগোচ্ছে, আবার পিছিয়ে যাচ্ছে। এই 3 দেশের স্বীকৃতির প্রতিক্রিয়া নেতানিয়াহু বলেছেন যে এই স্বীকৃতি, যেমন শুরুতে বলছিলাম যে সন্ত্রাসবাদের পুরস্কার, এবং তিনি বলেছেন এই স্বীকৃতির কারণে হামাসের বিরুদ্ধে যুদ্ধ থেকে তারা সরে আসবে না, তার মানে তারা যুদ্ধ চালিয়ে যাবে, সেটাকে আরো দৃঢ়ভাবে তিনি ঘোষণা করছেন। যুদ্ধ চালিয়ে শুধু যাবে না, তারা এই মানে গাজার থেকে সরে যাবে না, এটা তারা বলছে না, কিন্তু আমার ধারণা যে এরা যখন এটা দখল করার জন্য চেষ্টা করেছে অনেক বছর ধরে, এবং বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন রকম পুশ করেছে, ওয়েস্ট ব্যাংকে যেরকম সেটেলমেন্টের পর সেটেলমেন্ট করছে, বিল্ডিং করছে, ঘর করছে, বাড়ি করছে, জায়গা দখল করছে, এদিকেও তারা ওইভাবে চেষ্টা করছে, কিন্তু ইজিপ্টের জন্য এবং এখানকার হামাসের জন্য তারা সাহস পায়নি। হামাস কিন্তু একটা পলিটিক্যাল অর্গানাইজেশন, হামাস কিন্তু পলিটিক্যাল পার্টি, হামাস কিন্তু সন্ত্রাসী সংগঠন, সরকার ওখানকার সরকার তো চালাতো হামাস, এবং তারা তো ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড হয়েছিল। অ্যাবসলিউটলি। কাজে সেইভাবে তারা এখন যেভাবে টেররিস্ট হিসেবে তাদেরকে বলা হচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণভাবে ঠিক না, এটার অন্যরকম ইন্টারপ্রিটেশন আছে। কাজে ইসরায়েল ওখান থেকে যাবে না, সরবে না বলে আমার বিশ্বাস। এবং এই খেলা আমেরিকা এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, বিশেষ করে জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন বা অন্যরা যাদের বেশি পাওয়ার নেই, তারা একটু মধ্য পরিস্থিতিতে, মধ্য পথে চলার জন্য চেষ্টা করে। কিন্তু এই যে যাদের শক্তি আছে রাজনৈতিক এবং অর্থনৈতিক, তারা সহজে ইসরায়েলের বিরুদ্ধে যাবে বলে আমার মনে হয় না। কিন্তু এই যে ফ্রান্স আপনার সিকিউরিটি কাউন্সিলের মেম্বার এবং ইউরোপের সবচেয়ে শক্তিশালী, তারাও কিন্তু এই আইসিসি ওয়ারেন্টের ব্যাপারে বলেছে যে আইসিসি শুড ফাংশন ইন্ডিপেন্ডেন্টলি। তার মানে হচ্ছে তারা তো অনেকটা পক্ষেই বলা যায়। এটা তারা তৈরি করেছে আগে, আইসিসি যখন তৈরি হয়েছে তখন ইন্ডিপেন্ডেন্টলি এবং কাজ করবে বলে, কিন্তু যখন স্পেসিফিক জায়গায় আসে, মানে কোথায় প্রয়োগ হচ্ছে তার উপর নির্ভর করে সমর্থন এবং বিরোধিতা, তাদের প্রত্যেকটা কি হচ্ছে, কোথায় তাদের স্বার্থ কতটুকু এফেক্টেড হচ্ছে, সেটা তারা দেখে তারপরে সেই সিদ্ধান্তে যাচ্ছে। জি, মামুন ভাই, আপনার কাছে ছোট করে জানতে চাই, এই যে প্রেসিডেন্ট বাইডেনের বরাত দিয়ে হোয়াইট হাউস বলছে যে ইউনিল্যাটারাল রেকগনিশন তারা মানে না, তাহলে কিভাবে এই রেকগনিশন হবে? Well, definitely we need to sit down with Israel and Palestine, and definitely America needs to push really hard. এখন আমেরিকার প্রেসিডেন্ট ইজ রিয়েলি উইক। ইসরায়েল এটা জানে যে আমেরিকা প্রেসিডেন্ট, আমি এটা আগে বলছি, সে ক্লিন্টন থেকে শুরু করে সে 96 তার আগের থেকে, ইভেন আজ রিডিং an article about আমেরিকার প্রেসিডেন্ট উইক, ইজ ইট ফর জো বাইডেন অর এনি প্রেসিডেন্ট?
any president, any and every single president since Clinton or before Clinton. Clintonও যখন তাদের সঙ্গে মিট করে যখন তার মিটিং থেকে বেরোয় আসছে তখন সে কার্সিং করে বলছে, who the F is that? Am I the president of the whole world? Or that guy is the president of the world? So we know that things. Before that, আপনি যদি JFK সময় থেকে দেখেন, JFK before he became congressperson, he became the president, তার চিঠিতে তার বাবার কাছে যখন লিখতেছিল যে it's a complicated issue. We know that it is a complicated issue, but it cannot keep going like this. It needs to be stopped. এবং আমেরিকা and the American people and the American president could change this thing. যেহেতু American people এখন আমরা দেখতেছি জরিপে 55% of the people in favor of creating a two-state peace side by side. শুধু এটা তাদের জন্য ভালো হবে না ইসরায়েলের জন্য, এবং শুধু আমেরিকান পিপল না, এখানকার যত সব আমরা জানি রন কর্পোরেশন বলেন, গ্যালোপ পোল বলেন, যত প্রকারের ইনস্টিটিউট আছে যারা রিসার্চ করে দেখছে তারা সবাই বলতেছে যে দুইটা স্টেট হইলে they could save, Israel could save the cost from their defense budget. Palestine could be better off. It could be integration with the other Arab countries. They should not be by a single actor country যেখানে কোনো আরব কান্ট্রি তাদেরকে রেসপেক্ট করে না, ফ্রেন্ডলি মনে করে না। So they will get everything, and eventually this could sustain, and they could have a better life for both society, both Palestinian, Arabs, Israeli, Jewish, and America would be also better off. We don't have to pay our taxes money year after year, billions of dollars to the Israeli. When we're talking about the education fund, we talk about the food stamp, you're going to see like Republicans are going to make a big mouth. They're going to come out with the big mic and say, why you have to spend and feed those poor people? But why you're spending billions of dollars each year to fund the expansion in the West Bank, fund the defense strategy, killing the people? As American citizens, we need to wake up our voice. We need to, talk to the people, talk to our congressional personal senator that we need to stop this thing. This is not really good for our country, not for them. অনেক ধন্যবাদ জনাব শেখ আল মামুন, অনেক ধন্যবাদ ডক্টর শফিকুর রহমান, আপনাদের দুজনকে মূল্যবান সময় এবং মতামত বিশ্লেষণ দেওয়ার জন্য। আমার বোধহয় আরেকটু সময় আছে, তাহলে আরেকটু আলাপ করি। ডক্টর শফিকুর রহমান, জি আপনি মামুন ভাইয়ের কথায় কোনটা যোগ করবেন? আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, আমি ওটা যোগ করতে চাচ্ছি যে এটা যে ডেমোক্রেটিক পার্টি হোক বা রিপাবলিকান পার্টি হোক আমেরিকার ভেতরে, যেটা তারা কিন্তু ইসরায়েল সম্পর্কে মোটামুটি একই মত, একই পলিসি, একই স্ট্র্যাটেজি ফলো করে। যে কোনো প্রেসিডেন্টই আসুক তারা ওখান থেকে খুব একটা সরে যায় না। এটার অর্থনৈতিক, এটার রাজনৈতিক এবং এটার ধর্মীয় বিভিন্ন রকম কোঅপারেশন আছে। জুদের সাথে যেমন খ্রিশ্চানদের সম্পর্ক আছে, মুসলমানদের সাথে ওই রকম জুরা ইসলামের সাথে মুসলমানদের সাথে গিয়ে যে অর্গানাইজেশন করা, সেন্টার করা, কালচারাল অ্যাক্টিভিটি করা, ওরকম কিন্তু ওই রকম ভাবে ইনিশিয়েটিভ নেয় না। কাজে এই যে ডিফারেন্সগুলো, কালচারাল ডিফারেন্সগুলো রয়েছে, সেটা একেবারে সোসাইটির ভেতরে একেবারে নিচু পর্যায় পর্যন্ত চলে যায়, এবং এটা কাউন্টি লেভেলে সাধারণ লোকের মানুষের মতামতের মধ্যে মানুষের মানসিকতায় চলে যায়। এখন জি, কাজে এই যে রাজনৈতিক এখন যে আমাদের ইলেকশনের সিচুয়েশন আসছে, এবং এটা একটা বড় রকম ফ্যাক্টর ইসরায়েলকে সাপোর্ট করার। ইসরায়েলকে সাপোর্ট না করে দুজনের একজনও ক্যান্ডিডেট তার বিরুদ্ধে যেতে পারবে বলে, সে কারণে সমর্থন করা নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা দেখি আমরা রিপাবলিকান ডেমোক্রেট এবং দুই প্রার্থীর মধ্যেই। মামুন ভাই, আপনাকে দিয়ে শেষ করব, সেটি হচ্ছে যে এই যে আমরা জানি যে এই গাজার যুদ্ধ নিয়ে, ইসরায়েলের প্রতি সমর্থন নিয়ে বাইডেনের অবস্থান নির্বাচন কেন্দ্রিক যেই জরিপগুলো হয় তাতে প্রতিনিয়ত কমছে এবং ঝুঁকিপূর্ণ অবস্থা চলে আসছে। এই যে দুটি ঘটনা, আইসিসির ওয়ারেন্ট এবং 3 দেশের স্বীকৃতি, এটি নিয়ে আমেরিকার যে অবস্থান এবং ইসরায়েলের প্রতি সমর্থন, সেটা কি বাইডেনের জনমত জরিপে আরেক দফা প্রভাব ফেলবে কিনা? Absolutely, there's no doubt about that. Definitely, I think Biden is going to lose, and very sad to say, as a Democratic Party. But if he has to lose, let him lose, and let Trump become president, and we'll suffer for another 4 years. And it would going to be history that yes, Biden lost due to the Gaza war. আমি একটা শুধু জিনিস এখানে বলতে চাচ্ছি যে শফিকুর রহমান যেটা বলছে, I disagree with his assumption. Certain group of people have never been friends with the Christian. They killed the Christian Jesus. আমাদের যিশুকে খ্রিস্ট করেছিল, they killed them. We know that historically it's been proven. They took advantage historically. আপনি যদি দেখেন last 1000 years বা 2000 এর history দেখেন, whoever was in power in the world bodyতে, they are friend with them. This is American time, they are friend with the America.
if somebody become powerful next time, India become powerful, they will be insinuate and be friend with them. But যখন মুসলমানরা যখন পাওয়ার ছিল স্পেনে, they are friend with the Spain, with the Muslim people, they are living under them. যখন আপনি মিডল ইস্টে যখন সালাউদ্দিন যখন পাওয়ারে ছিল, অটোমান পাওয়ারে ছিল, everybody treat them really, really, really well, and they're very friendly with them. I have a friend with them. I share my, but I cannot say that যে খ্রিস্টানদের সঙ্গে তাদের ভালো সম্পর্ক আছে আজকে, because America is very powerful. Politically এবং ইকোনমিক্যালি তারা ভালো সম্পর্ক রাখার চেষ্টা করে, কালচারালি বিলিফে না। আমি জার্মানি is very powerful. Russia is very powerful. Germany is a Christian country, but does not mean they had a good friendship with them, because they took always advantage whoever is in power, in economically and militarily. তার মানে বিষয়টা ধর্মের বিবেচনায় না, শুধু অর্থনৈতিক বিবেচনায়। রাইট। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আজকে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও অন্য বিষয় নিয়ে আলোচনা করব। অনেক ধন্যবাদ আপনাদেরকে মূল্যবান মতামত এবং বিশ্লেষণ দেওয়ার জন্য। যারা অনুষ্ঠান দেখছিলেন শুরু থেকে বা পরে যোগ দিয়েছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।